দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। কোভিড-19 মহামারী আমাদের শহরের জন্য কঠিন একটা সময়। ভ্যাকসিন নিলে শুধু আক্রান্তের সংখ্যাই কমবে না, বরং আমাদের ফেলে আসা আনন্দের মুহূর্তগুলোকেও ফিরিয়ে আনবে, পরিবার ও বন্ধুদের পুনরায় একত্রিত করবে। কোভিড ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর, ইমিগ্রেশন স্ট্যাটাস নির্বিশেষে সকল নিউ ইয়র্কবাসীর জন্য বিনামূল্যে। আসুন জীবনের ফেলে আসা আনন্দের মুহূর্তগুলোকে ফিরিয়ে আনি। কোথা থেকে আপনার ভ্যাকসিনটি গ্রহণ করবেন তা জানতে কল করুন 8778294692 নম্বরে। জনস্বার্থে বাংলা চ্যানেল। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল রাতের সংবাদে। সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। আমেরিকায় ব্যাপক হারে ছড়াচ্ছে করোনা, এমন পরিস্থিতি আগে দেখেননি বিশেষজ্ঞরা। অস্ত্র গোলাবারুদ সহ প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার পরিকল্পনাকারী আটক। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চান প্রেসিডেন্ট বাইডেন, পাল্টা হুমকি পুতিনের। কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবং গাড়ি দুর্ঘটনার পর তীব্র ঠান্ডায় খাদ্য ছাড়া 5 দিন বেঁচে থাকার নজির স্থাপন করলেন ওয়াশিংটনের নারী। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকায় করোনা মহামারীর ঢেউ এর আগেও আঘাত হেনেছে, তবে সম্প্রতি যেভাবে সংক্রমণ বাড়ছে তা আগে দেখেননি বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগের কক্ষগুলো সবসময় ভর্তি থাকছে রোগীতে। করোনা পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞরা আহ্বান জানাচ্ছেন নতুন বছরের শুরুর উদযাপনের আয়োজনটা যতটা সম্ভব সংক্ষিপ্ত করতে। সিএনএনের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপসের সাথে। তিনি বলেন, এমন পরিস্থিতি আমরা আগে দেখিনি। এমনকি এর আগে সংক্রমণ যখন সর্বোচ্চ চূড়ায় ছিল তখনও পরিস্থিতি এমন ছিল না। জেমস ফিলিপস যখন এই কথাগুলো বলছেন তখন আমেরিকায় সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। ওয়ার্ল্ডোমিটার্সের দেয়া তথ্য অনুসারে 2 দিন ধরে দেশের সংক্রমণ 4 লাখের বেশি, আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে 1 সপ্তাহ ধরে এখানে সংক্রমণ 3 লাখের বেশি। শুধু ওয়াশিংটন ডিসির অবস্থা এমন নয়, নিউ জার্সি, নিউ ইয়র্ক থেকে আরকানসা এবং শিকাগোতে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকার হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। অ্যারিজোনা ও নিউ মেক্সিকোয় ফেডারেল মেডিকেল কর্মকর্তাদের বিভিন্ন হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেবা দেওয়ার জন্য। জর্জিয়ার কিছু এলাকার হাসপাতালে সম্প্রতি রোগী দ্বিগুণ হয়েছে। যাদের হাসপাতালে নেওয়া হচ্ছে তাদের অধিকাংশই টিকা নেননি। সেখানকার হাসপাতালগুলোর পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে, করোনা পরীক্ষা অন্য কোথাও করুন, যাতে জরুরি বিভাগের রুমগুলোয় রোগীদের চিকিৎসা দেওয়া যায়। লুইজিয়ানায় 2 সপ্তাহের ব্যবধানে হাসপাতালে রোগীর সংখ্যা 3 গুণ বেড়েছে। এখানেও সংক্রমণের রেকর্ড হয়েছে। স্টেটের লেক রিজিওনাল মেডিকেল সেন্টার মুখ্য চিকিৎসক ক্যাথরিন ওনিল বলেন, হাসপাতালে যে হারে রোগী ভর্তি বাড়ছে তা বিস্ময়কর। ওই চিকিৎসকও জানিয়েছেন, যারা ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই টিকা নেননি। আশা আহসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ওমিক্রনের প্রভাবে পুরো বিশ্বে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, আর আমেরিকার শিশুদের মাঝে এই ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে ওমিক্রন আক্রান্ত অনেক রোগী ভর্তি হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই টিকা নেননি এবং 18 বছরের কম বয়সী। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত 21 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহে শিশুদের দৈনিক হাসপাতালে ভর্তির গড় সংখ্যা 58% বেশি বৃদ্ধি পেয়েছে, আর সব বয়সী লোকদের মধ্যে হিসেব করলে তা 19%। সিডিসির তথ্য মতে 18 বছরের কম বয়সী 74 মিলিয়ন আমেরিকানদের মধ্যে 25%-এরও কম টিকা নিয়েছে। অন্যদিকে শীতকালীন ছুটি শেষে আগামী সপ্তাহে আমেরিকা স্কুল খুলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্কুল খোলার পর ওমিক্রন রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর অ্যান্থনি ফাউচি সহ প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা নিয়েছিলেন কুয়াচং ব্রিলিয়ন জিওং নামক এক যুবক। অত্যাধুনিক AR-15 অস্ত্র, গোলাবারুদ সহ ক্যালিফোর্নিয়া থেকে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের দিকে রওনা দেন তিনি। তবে গাড়ির অস্বাভাবিক গতি এবং আচরণ সন্দেহ জাগে পুলিশের, ফলে পথে আটকে দেওয়া হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার উদ্দেশ্যে হোয়াইট হাউসের দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে গত 21 ডিসেম্বর আইভার্স কাস কাউন্টি থেকে তাকে আটক করা হয়। এরই মধ্যে নিজের মিশন শেষ করার ইচ্ছে প্রকাশ করেন এই যুবক। বর্তমানে কারাগারে রাখা হয়েছে তাকে, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যু সহ পূর্ব ইউরোপীয় নিরাপত্তা নিয়ে টেলিফোনে কথা বলেছেন। 50 মিনিটের আলাপে উভয় নেতা একে অপরকে হুমকি দিয়েছেন। এ সময় ইউক্রেন ইস্যুতে প্রয়োজন হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলেন জো বাইডেন। অবশ্য বাইডেনকে উদ্দেশ্য করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রাশিয়ান প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা বিশাল ভুল হবে এবং মস্কো ওয়াশিংটন সম্পর্কে ফাটল সৃষ্টি করবে। ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার সৈন্য সমাবেশকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রায় 50 মিনিট বৈশ্বিক এই দুই পরাশক্তি দেশের প্রেসিডেন্টের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। ইউক্রেনকে নিয়ে এই সংকট সম্প্রতি আরও গভীর হয়েছে, কারণ ক্রেমলিন নিরাপত্তার বর্ধিত নিশ্চয়তা চাইছে। আফগানিস্তানের নারী, মেয়ে ও মানবাধিকার রক্ষায় একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে আমেরিকা। বুধবার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা করেন। সরকারের সাবেক নারী উপদেষ্টা আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে আমেরিকার সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বিবৃতি দিয়ে বলেছেন, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই, যেখানে সব আফগান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে। বিশেষ দূত আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। রিনা আমিরি 2 দশক ধরে সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন চিন্তন প্রতিষ্ঠানের থিঙ্ক ট্যাঙ্ক হয়ে কাজ করছেন। তিনি এর আগে সাবেক বারাক ওবামা প্রশাসনে আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। অ্যান্টনি ব্লিংকেন স্টেফেনি ফস্টার নামে স্টেট ডিপার্টমেন্টের একজন অভিজ্ঞ কর্মকর্তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। আফগানদের উদ্ধার, পুনর্বাসন ও তালেবানের ক্ষমতা দখলে প্রতিশোধের ঝুঁকিতে থাকা নারী ও মেয়েদের নিয়ে কাজ করবেন তিনি। 2 দশকের যুদ্ধ শেষে গত অগাস্টে পেন্টাগন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে এসেছে। এরপরই পশ্চিমা সমর্থিত আশরাফ গানি সরকারকে সরিয়ে আবারও ক্ষমতায় বসে তালেবান। ক্ষমতায় আসার পর থেকে নারী ও মেয়েদের নিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে তারা। এর সমালোচনা করে আসছিল ওয়াশিংটন। অলি পারভিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। হংকংয়ের গণতন্ত্রপন্থী অনলাইন সংবাদ মাধ্যম স্ট্যান্ড নিউজ এর কার্যালয়ে পুলিশি অভিযানে সংবাদকর্মীরা গ্রেফতার হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চায়না এবং হংকং কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বুধবার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এই আহ্বান জানান। স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেন, আমরা পিপলস রিপাবলিক অফ চায়না বা PRC এবং হংকং কর্তৃপক্ষকে সেখানকার অবাধ, স্বাধীন গণমাধ্যমকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা এবং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া সব সাংবাদিক সহ নির্বাহী কর্মকর্তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। স্বাধীন গণমাধ্যমকে চুপ করিয়ে দিয়ে PRC এবং স্থানীয় কর্তৃপক্ষ হংকংয়ের বিশ্বাসযোগ্যতা এবং সম্ভাব্যতা ক্ষুণ্ণ করছে। Journalism is not sedition, but seditious acts and activities and inciting other people through public acts and activities could not be condoned under the guise of news reporting. স্ট্যান্ড নিউজের কার্যালয়ে বুধবার পুলিশি অভিযান এবং সংবাদকর্মীরা গ্রেপ্তার হওয়ার পর এর কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে গণমাধ্যমটির সাবেক ও বর্তমান মিলিয়ে 7 জন কর্মীকে আটক করে হংকং পুলিশ। স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযানে পাঠানো হয়েছিল 2 শতাধিক পুলিশ কর্মকর্তাকে। এক বিবৃতিতে পুলিশ জানায়, তাদের সাংবাদিকতা সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী তল্লাশি ও
জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ঘটনায় হংকংয়ের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। We are not attacking the reporter. We are not targeting the media. We just target the national security law, the offences. They are the evil elements that damage press freedom. পুলিশের ওই অভিযানের পর স্ট্যান্ড নিউজ ফেসবুকে এক পোস্টে বলেছে তারা আর তাদের ওয়েবসাইট আপডেট করবে না। একদিনের মধ্যে সামাজিক মাধ্যমের কন্টেন্টও তারা সরিয়ে নেবে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। একটি চিঠি, তাতে লেখা রয়েছে এক নবজাতকের জন্মের খবর। পরিবারের নতুন অতিথি আসার সুসংবাদ মা বাবাকে জানিয়ে চিঠিটি লিখেছিলেন এক দম্পতি, কিন্তু সেই চিঠি আর প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি। আটলান্টিক পেরিয়ে যখন চিঠিটি প্রাপকের দরজায় পৌঁছালো ততদিনে পেরিয়ে গেছে ৬৮ বছর। চিরবিদায় নিয়েছেন চিঠির প্রাপক। অবাক করা এই ঘটনা ঘটেছে মিনেসোটায়। সম্প্রতি মিনেসোটার বাসিন্দা সুসান নর্ডিন নামের এক নারীর ঠিকানায় একটি চিঠি আসে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে চিঠিটি পোস্ট করা হয়েছিল ৬৮ বছর আগে ১৯৫৩ সালে। লেখা হয়েছিল মিনেসোটায় এডওয়ার্ড নেলসন দম্পতির কাছে। লিখেছিলেন তাদের মেয়ে ও তার স্বামী। And I looked at it just like this and I said, "Oh, it's from Copenhagen and it's from 1953." ফক্সের প্রতিবেদনে বলা হয়েছে এখন সুসান যেই বাড়িতে বসবাস করেন সেখানেই থাকতেন নেলসন দম্পতি। পরে তাদের মেয়ে বাড়িটি বিক্রি করে দেন। চিঠি পেয়ে সুসান সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এর প্রাপককে খুঁজতে শুরু করেন। Their excitement and enthusiasm and collaboration on this, it was like a community puzzle to figure out. And we did. মর্গান পার্ক কমিউনিটির ফেসবুক পেজে পোস্ট দেন তিনি। জানতে পারেন চিঠির প্রাপক মারা গেছেন। তবে সুসান সন্ধান পান ওই চিঠির প্রাপকের নাতনি কনি অ্যান্ডারহোলমের। অ্যান্ডারহোলম এখন ওহাইওতে বাস করেন। পরে তার হাতে পুরনো এই চিঠিটি তুলে দেওয়া হয়েছে। She went into premature labor and she delivered my brother in a post-World War II civilian Danish hospital. I understand he weighed 4 pounds at the time and he survived. কনি অ্যান্ডারহোলম জানায় তখন বাবা কর্মসূত্রে জার্মানিতে থাকতেন। স্ত্রীকে নিয়ে কোপেনহেগেনে গিয়েছিলেন তিনি। সেখানেই জন্ম নেয় ওই দম্পতির ছেলে জিমি। সন্তান জন্মের সুখবর জানিয়ে আটলান্টিকের ওপার থেকে মা বাবাকে চিঠি লেখেন তারা। সেই চিঠি এতদিন পর প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। My grandpa Ed did that. I'm pretty sure when he was pouring he did everything on that house. He built the house himself. চিঠির প্রাপক এডওয়ার্ড নেলসন দম্পতি শুধু নন, যার জন্মের পর এই চিঠি লেখা হয়েছিল সেই জিমিও সম্প্রতি মারা গেছেন। ভাইকে নিয়ে কনি অ্যান্ডারহোলম বলেন গত অগাস্টে তিনি মারা গেছেন। বেঁচে থাকলে তাকে এই চিঠির কথা জানানো সম্ভব হতো। এত বছরের পুরনো এই চিঠি কনিকে নস্টালজিক করে তুলেছে। He did pass away last August. I just had a real strong urge to call him. তবে প্রায় 7 দশক ধরে চিঠিটি কোথায় ছিল, এতদিন প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি কেন, এমন নানা প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেছে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। বাংলা চ্যানেল রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে দেখবেন। কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি ৯০-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106. টেলিফোন 9175354131. ইমেল moinul4@gmail.com. 1988 সালের পর দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত অন্তত 50 লাখ মানুষ। ভাসমান জীবন, ডুবে গেছে বসতবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের। করোনাকালে ভয়াল বন্যা কেড়ে নিয়েছে বিপন্ন মানুষগুলোর মুখের হাসি। কর্মহীন, নিরন্ন, অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শাহ ফাউন্ডেশন। আপনিও বাড়িয়ে দিন সহযোগিতার হাত, সহযাত্রী হন আমাদের। আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এবার বাংলাদেশের খবর। নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নিয়েছেন। রাজধানীর বঙ্গভবনে বাংলাদেশ সময় বিকেল 4টায় 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। হাসান ফয়েজ সিদ্দিকীকে বৃহস্পতিবার রাতে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারকরা 67 বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে 65 বছর বয়সী হাসান ফয়েজ সিদ্দিকী প্রায় 2 বছর প্রধান বিচারপতির আসনে থাকবেন। তিনি 2015 সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বড় ভাই আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 1956 সালের 26 সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রামনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশের পর আইনে ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন তিনি। 1981 সালে জেলা আদালত, 1983 সালে হাইকোর্ট বিভাগ ও 1999 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2009 সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর 2013 সালে আপিল বিভাগের বিচারক হন তিনি। এবারে প্রবাস সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এই খাদ্য সহায়তা প্রদান করে। এদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই খাদ্য সহায়তা দেওয়া হয়। আসন্ন ইংরেজি নববর্ষের প্রাক্কালে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নেয়। খাদ্য সহায়তা কার্যক্রমে তরল দুধ, টিনজাত খাদ্যদ্রব্য, তাজা শাকসবজি, ফল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সহায়তা প্রসঙ্গে বিএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, ইংরেজি নববর্ষের আনন্দ এই দূরপ্রবাসে সব কমিউনিটির লোকজনের সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই তাদের এই প্রয়াস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ফুড ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে করোনাকালীন দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের কর্মকর্তারা যেভাবে ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রেখেছিল তা আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছিল। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সংক্রমণ নিয়ন্ত্রণ, অর্থনীতি সচল ও সক্রিয় রাখার স্বার্থে করোনাভাইরাসের আক্রান্ত ব্যক্তিদের বাধ্যতামূলক আইসোলেশনের মেয়াদ হ্রাস করা হচ্ছে। আমেরিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার করোনাভাইরাসের উপসর্গবিহীন সংক্রমণ আশঙ্কায় কোয়ারেন্টাইনের মেয়াদ 10 দিন থেকে 5 দিন করার ঘোষণার পর স্পেন বলছে তারা কোয়ারেন্টাইনের মেয়াদ 10 দিন থেকে কমিয়ে 7 দিন করবে। বিশ্বব্যাপী গত সপ্তাহে ওমিক্রন সংক্রমণ 11% বৃদ্ধি পাওয়ায় সরকারগুলো সংক্রমণ রোধ এবং অর্থনীতি সচল রাখার মধ্যে কার্যকর ভারসাম্য খুঁজে পেতে লড়াই করছে। ডব্লিউএইচওর জরুরি পরিচালক মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, লোকেরা যদি কোয়ারেন্টাইনের সময়কাল কমিয়ে দেয় তাহলেও স্বল্প সংখ্যক লোক সংক্রমিত হবে, যা সংক্রমণ আরও ছড়াবে এবং সংক্রমণের সম্ভাবনা থাকবে।
তবে এই সংখ্যা কম হবে এবং অনেক লোক যাদের মধ্যে সংক্রমণ ঘটেনি তারা কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবে। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। ওমিক্রনের প্রভাবে রাজধানী দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা ও কারফিউ জারি করা হয়েছে। এরই মধ্যে মুম্বাইয়ে গত একদিনে নতুন করে ৩,৬৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনের উদ্বেগের মধ্যেই মুম্বাইয়ে করোনা সংক্রমণ আবারও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। গত একদিনে নতুন করে ৩,৬৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৬% বেশি। গত সপ্তাহের তুলনায় এই সংখ্যা ৫ গুণ বেশি। গত শুক্রবার শহরটিতে করোনা রোগী শনাক্ত হয়েছিল ৬৮৩ জন, আর বৃহস্পতিবার একদিনে সেই সংখ্যাটা ৩,৬৭১ জন। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় কোভিড টিকার ৪র্থ ডোজের অনুমোদন দিয়েছে ইসরায়েল। মূলত ভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার এই অনুমোদন দেয় ইহুদি এ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অবশ্য ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরই টিকার ৪র্থ ডোজ দেবে ইসরায়েল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি জানিয়েছে, আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের করোনা প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধের প্রথম চালান হাতে পেয়েছে ইসরায়েল। এরপরই বৃহস্পতিবার টিকার ৪র্থ ডোজের অনুমোদন দেয় দেশটি। বাংলা চ্যানেল রাতের সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরে এসে দেখবেন। গাড়ি দুর্ঘটনার পর তীব্র ঠান্ডায় খাদ্য ছাড়া 5 দিন বেঁচে থাকা নজির স্থাপন করলেন ওয়াশিংটনের নারী। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজ আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট? এত বড় মাছ। থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এবার খেলার খবর। বছর জুড়ে আলোচনা, সমালোচনা ও নানা কারণে সাকিব আল হাসান ছিলেন কেন্দ্রবিন্দুতে। বছর শেষে অবশ্য নিজের পারফরমেন্সের কারণে দারুণ এক স্বীকৃতি পাওয়ার দৌড়ে আছেন তিনি। আইসিসির ওয়ানডে বিশ্বসেরা লড়াইয়ে বাবর আজম, পল স্টার্লিং ও ডেভিড মালানের সঙ্গে আছেন বাংলাদেশি অলরাউন্ডারও। 2021 সালে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরমেন্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেলে এই 4 জনের নাম নির্বাচন করেছে। বৃহস্পতিবার তাদের 4 জনের নাম প্রকাশ করেছে আইসিসি। এর আগে ওয়ানডে ও টি20 সেরা দৌড়ে থাকাদের নামও জানানো হয়। চলতি মৌসুম শুরুর আগে কয়েকটি দলবদল হয়ে গিয়েছিল একেবারেই হুট করে। এর মধ্যে একটি বেলজিয়াম তারকা রোমেলু লুকাকুর চেলসিতে যোগ দেওয়া। আরেকটা চমক দিয়েই নিজের পুরনো ক্লাবে ফিরে আসেন তিনি। তবে এই মৌসুম পার করার আগেই চেলসিকে নিয়ে নিজের হতাশার কথা জানালেন রোমেলু লুকাকু। দলটির কোচ থমাস টুখেলের সিস্টেম নিয়ে খুশি নন তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে এটিও জানিয়েছেন পেশাদার হিসেবে কখনোই হাল ছাড়বেন না।
এবার জানাবো প্রিমিয়াম সুপারমার্কেট বিনোদন সংবাদ। বলিউডে বেশ কড়া থাবা বসিয়েছে করোনা ভাইরাস। নতুন বছরের শুরুর আগেই হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের সাকি গার্ল নোরা ফাতেহি। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন নোরা। বেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি ছিলেন নোরা ফাতেহি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে আছেন তিনি। করোনা পজিটিভ হওয়ার পর থেকে সমস্ত গাইডলাইন মেনে চলছেন নোরা। তবে হালকা নয়, বরং করোনা বেশ জাঁকিয়ে প্রভাব বিস্তার করেছে নোরার শরীরে, তেমনটা জানিয়েছেন এই অভিনেত্রী। এখন দেখবেন খলিল বিয়ার্নি হাউস অন্যরকম সংবাদ। দুর্ঘটনা কবলিত একটি গাড়িতে হিমশীতল আবহাওয়ার মধ্যে কোনো খাবার পানি ছাড়া 5 দিন বেঁচে থাকার আদিম লড়াই চালিয়ে নজির স্থাপন করেছেন এক নারী। আমেরিকার বাসিন্দা লিলেন ম্যাকফারল্যান্ড গত 8 নভেম্বর এক আত্মীয়ের স্মরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওয়াশিংটনের ব্লুয়েট পাসের কাছে তার গাড়িটি বরফে পিছলে মহাসড়ক থেকে 100 ফুট নিচে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় তার হাত ও পায়ের হাড় ভেঙে যায়। ওই স্থানে জনবিচ্ছিন্ন হয়, কারো কাছে সাহায্য চাইতে পারছিলেন না তিনি। এভাবেই শীতের মধ্যে ভাঙা গাড়িতে 5 দিন কাটান তিনি। সাহায্যের জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই করা ছিল না তার। এই 5 দিন শুধু বৃষ্টির পানি খেয়েছিলেন তিনি। দুর্ঘটনার 5 দিন পর পরিবহন বিভাগ তার গাড়িটি দেখতে পান। উদ্ধার করার সময় তার চেতনা ছিল। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে 3 বার অস্ত্রোপচার করা হয়। এ ছিল বাংলা চ্যানেল রাতের সংবাদ। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। আমেরিকায় ব্যাপক হারে ছড়াচ্ছে করোনা, এমন পরিস্থিতি আগে দেখেননি বিশেষজ্ঞরা। অস্ত্র গোলাবারুদ সহ প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার পরিকল্পনাকারী আটক। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চান প্রেসিডেন্ট বাইডেন, পাল্টা হুমকি পুতিনের। কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবং গাড়ি দুর্ঘটনার পর তীব্র ঠান্ডায় খাদ্য ছাড়া 5 দিন বেঁচে থাকার নজির স্থাপন করলেন ওয়াশিংটনের নারী। প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11টায়, নিউ ইয়র্ক সময় বেলা 12টায়। রাতের সংবাদ ফেসবুকে দেখতে পাবেন নিউ ইয়র্ক সময় রাত 10টায় এবং বাংলাদেশ সময় সকাল 9টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন। এই সক্রিয় থাকুন, মহামারী বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।